এর ফল হলো ভীষণ রকম ভয়াবহ। বাঘটি তীব্র গর্জন করে উঠলো এবং গর্জন করতে করতে সে আরো 2-3 পায়ে গিয়ে এলো। এখন বাঘের সঙ্গে তাদের দূরত্ব কমে দাঁড়ালো মাত্র 12 ফুট। মানুষ যে তার শুধুমাত্র প্রত্যুৎপন্ন মতিত্ব, অর্থাৎ যে কোনো জায়গায় সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তার উপস্থিত বুদ্ধি দিয়ে যে কত দুঃসাধ্য কাজ করতে পারে, কত ভয়ঙ্কর জায়গা থেকে রক্ষা পেতে পারে, আমার আজকের গল্পে আমি আপনাদের সেটাই শোনাব। না, এটা কোনো গল্প নয়, এটা সত্য ঘটনা অবলম্বনে এক হাড় হিম করা কাহিনী, যা আপনাদেরও অন্তরাত্মাকে কাঁপিয়ে দেবে। দেখুন, বর্তমান যুগে বিয়ে নিয়ে কত কাণ্ড হয়, কত দিন ধরে হই চই, কত আত্মীয় স্বজনের আনাগোনা, পাত্র পাত্রী বারে বারে একে অপরের সঙ্গে দেখা করতে যাওয়া, শপিং করা, সিনেমা থিয়েটার যাওয়া, ফুচকা খাওয়া, রোল খাওয়া, সবকিছুই হয়। আর টাকা খরচও তো কম হয় না, প্রচুর টাকা খরচ হয়। তবুও কিন্তু সবসময় যে সে বিয়ে সফল হয় তাও কিন্তু নয়। অনেক সময় দেখা যায় ডিভোর্স হয়ে যায়, সে বিয়ে আর টেকে না। অথচ আগেকার দিনে দেখুন, কোনো কিন্তু এত আড়ম্বর হতো না, এত আগের থেকে দেখা সাক্ষাৎ, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা এসবের ব্যাপার ছিল না, চিনতই না কেউ কাউকে, কিন্তু বিয়ে টিকে থাকতো। কোনোদিন ডিভোর্স শব্দটা তখনকার দিনে লোকের মুখে শোনা যায়নি খুব একটা, সেটা তো রেয়ার কেস একটা। আজকে কাহিনীতে আমি আপনাদের কুমায়ুনের কথা বলব। উত্তরাখণ্ডের কুমায়ুন পার্বত্য অঞ্চল, এখানে 12 মাসই ঠান্ডা, শীতকালে চরম ঠান্ডা, তাপমাত্রা এত কমে যায় যে চারিদিক সাদা বরফে ঢেকে যায়। জায়গাটি এতই সুন্দর যে একে পরীদের দেশ বলা হয়। সামনে নন্দা দেবী ও ত্রিশূল পর্বত, সেখানে 2400 মিটার উঁচুতে একটি গ্রাম, খুব সুন্দর গ্রাম। আর এই অঞ্চলে একটি গ্রাম থেকে অপর গ্রামের দূরত্ব অন্তত 10 থেকে 12 মাইল হতো। আর এই অঞ্চলে সব থেকে কাছের শহর রামগড়, তার দূরত্ব আরো অনেক বেশি। যে কোনো মানুষের প্রয়োজনে শহরে যেতে গেলে সে 2-3 দিনের ধাক্কা। এই অঞ্চলে গ্রীষ্মকালেও খুব মনোরম আবহাওয়া, মে জুন মাসেও একটা কম্বল না হলে চলে, আর চারিদিকে একটা ঠান্ডা শীতল পরিবেশ। আজকে আমি আপনাদেরকে যে কাহিনীটি শোনাতে চলেছি, এটি 1860 সাল, তখন ইংরেজ আমল। সেই সময় উত্তরাখণ্ডের কুমায়ুনের একটি সুন্দর গ্রাম, তারই গ্রামের সরপঞ্চ অর্থাৎ মুখিয়া অর্থাৎ গ্রাম প্রধানের 17 বছরের মেয়ের বিয়ে। এইসব গ্রামগুলোতে খুব বেশি লোক বাস করে না, এই ধরুন 18 থেকে 25 ঘর লোক এরকম বাস করে। তো মোটামুটি পাথরের ঘর, স্লেটের ঘর। আর তখনকার দিনে ওই অঞ্চলের নিয়ম ছিল কি, যে মেয়ের বিয়ে উপলক্ষে ছেলের বাড়িতে বিয়ের আগের দিন একটি চিঠি পাঠানো হবে, পাত্রপক্ষকে নিমন্ত্রণের চিঠি, এবং সঙ্গে বেশ কিছু জিনিসপত্র দিয়ে দেওয়া হয় উপঢৌকন বা উপহার হিসাবে। জিনিসপত্র বলতে বড় বড় কোনো জিনিস নয়, এই ধরুন দুধ, ক্ষীর, মিষ্টি, ঘি ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কিছু ছোটখাটো জিনিস। আর সঙ্গে কিছু, যাতে নজর লেগে না যায়, মানে পাত্রের যাতে কোনো নজর লেগে না যায়, যেখানে বিয়ে ঠিক হয়েছে পাত্রর মন যেন সেখানেই আটকে থাকে, অন্য কোনো গ্রামের কোনো পরিবার থেকে তাকে যেন আর প্রলোভন দেওয়া না হয় বিয়ের জন্য, সেই জন্য বেশ কিছু নজর যাতে লেগে না যায় তার দ্রব্য পাঠানো হতো। এটা কি রীতি, সেখানকার কি রীতি। তো এই উপহার গুলো বা এবং চিঠিটাকে নিয়ে যেত কে, গ্রামের একজন সম্ভ্রান্ত মানুষ। যে এই উপহার নিয়ে যাবে সেই গ্রামে, তার সেখানে তখন খুব সম্মান, তাকে খুব আড়ম্বরে বরণ করে নেওয়া হবে যে মেয়ের বাড়ির প্রতিনিধি হিসাবে। আর এখানে তো গ্রামের প্রধানের মেয়ের বিয়ে বলে কথা, যাকে তাকে তো পাঠানো যাবে না। গ্রাম প্রধান তখন গ্রামের তিনি সব থেকে বড় পণ্ডিত পীতাম্বর শাস্ত্রী, তাকে গিয়ে ধরলেন। এই পীতাম্বর শাস্ত্রীর বয়স 62 বছর এবং ইনি একজন দক্ষ আয়ুর্বেদ চিকিৎসক। বহু লোকের তিনি আয়ুর্বেদ চিকিৎসা করতেন এবং সুস্থ করে তুলতেন, এমনকি প্রয়োজনে গ্রামের গৃহপালিত পশুদেরও আয়ুর্বেদিক ওষুধ দিয়ে সুস্থ করে তুলতেন। আর তার সঙ্গে বেদ এবং শাস্ত্রে প্রচন্ড জ্ঞান। তো তিনি গ্রামের যে মুখিয়া, তিনি তাকে রাজি করালেন যে পরের দিন সকালে ওই মেয়ের বিয়ের চিঠি এবং সঙ্গে কিছু জিনিসপত্র নিয়ে তাকে
যেতে হবে ছেলের বাড়ি। তো তিনি রাজি হলেন। এবার সেই দিনকে সন্ধ্যাবেলা থেকে মেয়ের বাড়িতে ঢোলক উৎসব শুরু হলো, অর্থাৎ ঢোল বাজিয়ে নাচ গান এই সমস্ত আড়ম্বর যেগুলো প্রথা ওদের সেগুলো চলতে লাগলো। পরের দিন সকালে এবার সরপঞ্চ এসে পণ্ডিতজিকে অনুরোধ করলেন যে পণ্ডিতজি, সূর্যাস্তের আগেই কিন্তু আপনাকে ওই গ্রামে পৌঁছে যেতে হবে, কারণ নিয়ম হচ্ছে সূর্য ডোবার আগে সেই চিঠি পৌঁছে দিতে হয়, এটাই ছিল প্রথম। তা পণ্ডিতজি বললেন, আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় পৌঁছে যাব। তিনি অত্যন্ত দায়িত্ব জ্ঞানশীল একজন মানুষ। তো পরের দিন সকালে সেই চিঠিখানা দিয়ে এবং সঙ্গে যা যা কিছু দেবার দিয়ে পণ্ডিতকে তৈরি করে দেওয়া হলো। আর মেয়ের মা ভূত তাড়ানোর কিছু জিনিসপত্র সেখানে দিয়ে দিলেন, আর নজর যাতে লেগে না যায় ছেলের সেই জন্য কিছু দিয়ে দিলেন। এখনকার দিনে তো ঠিক ছিল না যে অনেক দূরে দূরে এক একটা গ্রাম, আর এখনকার মতো মোবাইলের যুগ ছিল না, কাজেই এক জায়গায় মেয়ের বিয়ে ঠিক হয়েছে, দেখা গেল আর একটা কোনো ভালো পাত্রীপক্ষ সেইখানে ঠিক করে দিল বিয়ের, তখন এদের সঙ্গে বিয়ে দিয়ে যেতে পারছে। সেই জন্য যাতে পাত্রের নজর না লেগে যায়, এটা একটা প্রথা, বেশ কিছু জিনিস তার মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার সরপঞ্চ বললেন যে পণ্ডিতজি, আপনি তো একা এত কিছু নিয়ে যেতে অসুবিধা হবে, আর আপনার একটু বয়সও হয়েছে, আমি একটি কর্মঠ ছেলেকে আপনার সঙ্গে দিচ্ছি। এই বলে গ্রামের একটি 24 বছরের তাজা ছেলেকে তার সঙ্গে দিয়ে দিলেন। সেই ছেলেটি উপহার সামগ্রীগুলো যা কিছু আছে হাঁড়ি কুড়ি সব সঙ্গে নিল, এবং পণ্ডিত চিঠিটি নিলেন, নিয়ে এবার পথ চলতে লাগলেন। সকাল সকাল তারা বেরিয়ে পড়লেন। 1 মাইল যাবার পর শুরু হলো জঙ্গল, বাঁশঝাড়ের জঙ্গল, তারপরে পাইনের জঙ্গল, এরকম। আর দুধারে গভীর জঙ্গল, মাঝখান দিয়ে সরু পায়ে চলা রাস্তা, আর ঝোপঝাড় গুলো আরো ঘন হয়ে ওই সরু পায়ে চলা রাস্তার উপরেই এসে পড়েছে। আর একবার জঙ্গলে ঢুকে গেলে সেখানে খুব ঠান্ডা, মে জুন মাসেও চরম ঠান্ডা, কিছু গায়ে না দিলে যাওয়া যায় না। আর সেই সঙ্গে জঙ্গলের ভেতর অন্ধকার এতটা গভীর যে সূর্যের আলো সেখানে এসে পৌঁছল না। গাছগুলো উঁচু উঁচু, ঘন, সূর্যের আলো গাছের ওপরে আটকে যায়, কাজেই নিচেটা গভীর জঙ্গল এবং সেই সঙ্গে ঘন অন্ধকার। আর এই জঙ্গলে প্রচুর পরিমাণে রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বড় বাঘ, চিতা বাঘ, হিমালয়ান ব্ল্যাক বিয়ার অর্থাৎ হিমালয়ের কালো ভাল্লুক, তার সঙ্গে হায়না, নেকড়ে ইত্যাদি প্রচুর জঙ্গলি জন্তু বসবাস করে, আর সেই সঙ্গে সাপের উপদ্রব। তো পণ্ডিত পীতাম্বর শাস্ত্রী অভিজ্ঞ পোট খাওয়া মানুষ, তিনি সবই জানতেন। তিনি সঙ্গে একটি কুড়ুল নিয়েছিলেন এবং ছেলেটিকে একটি মোটা লাঠি তার হাতে দিয়েছিলেন। ছেলেটি আগে আগে যাচ্ছে, বেশ জোরে জোরে পা ফেলে অনেকটা এগিয়ে যাচ্ছে। পণ্ডিত তাকে বলছেন, ওহে ছোকরা, এত তাড়াতাড়ি করো না, আমার সঙ্গে সঙ্গে চল। এই জঙ্গলে আগে আগে যেও না, কখন কোন দিক থেকে কোন বিপদ এসে ঘাড়ে পড়ে তার কোনো ঠিক নেই। আর আরেকটা বড় কথা হচ্ছে, পাইন গাছের পাতা অত্যন্ত পেছল এবং তীক্ষ্ণ, সেই পাতা যে ডগা সেটা খুব ছুটলে হয়, পায়ে ফুটে যেতে পারে। এবং আরো একটা জিনিস হতে পারে, পাইনের পাতায় পা স্লিপ করে ছেলেটি পড়ে গিয়ে পা মুচকে যেতে পারে বা পা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে তখন কিন্তু তাকে নিয়ে বহন করে পণ্ডিতের পক্ষে না সম্ভব হবে সেই গ্রামে পৌঁছানো, না পারবেন নিজের গ্রামে ফিরে আসতে, সে আর দুর্বিষহ অবস্থায় পৌঁছাবে। সেই জন্য বারবার ছেলেটিকে সাবধান করছেন আগে। পণ্ডিতজির কথা শুনে ছেলেটি তার চলার স্পিডটা কমালো এবং সঙ্গে সঙ্গে যেতে লাগলো। তারা তখন জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছেন। তারা যেখানে যাচ্ছেন সেই গ্রামটা তাদের গ্রামের থেকে 2000 মিটার নিচে, অর্থাৎ তারা তখন পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে যাচ্ছেন এবং পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গলের মধ্যে। অতি দ্রুত তারা পা চালাচ্ছেন, কারণ এই এতটা রাস্তা যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, আর সূর্য ডোবার আগে কিন্তু পৌঁছতেই হবে, না হলে সবই বৃথা। হঠাৎ মোটামুটি 4 মাইল রাস্তা পেরিয়ে আসার পর পণ্ডিতজির মনে হলো জঙ্গলটা যেন কেমন যেন চুপচাপ, অতিরিক্ত নিস্তব্ধ, যেন অন্যরকম কিছু ইঙ্গিত দিচ্ছে। এতক্ষণ জঙ্গলের একটা নিজস্ব যে ভাষা সেটা তিনি অনুভব করছিলেন, শুনতে পাচ্ছিলেন। বাঁদর ডাকছিল, নিজেদের তালে ডাকছিল, তারপরে বিভিন্ন ধরনের পাখিদের কিচিরমিচির,
ঝিঝির আওয়াজ সবকিছু তিনি শুনতে পাচ্ছেন এবং নিশ্চিন্তে পথ চলছেন। কিন্তু এখন হঠাৎ সবকিছু যেন নিস্তব্ধ, যেন এখানে কোনো প্রাণের চিহ্ন মাত্র নেই, না পাখির ডাক, না বাঁদরের আওয়াজ, এমনকি ঝিঝির আওয়াজ পর্যন্ত নেই। তিনি প্রমাদ গুনলেন, এ তো বড় ভালো লক্ষণ নয়। তাহলে কি কোনো সমূহ বিপদের আভাস তিনি পেলেন? তিনি দুপাশের ঝোপের দিকে অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে রাখতে এগিয়ে চললেন এবং সঙ্গের ছেলেটিকে বললেন খুব সতর্ক থাকতে, আর বারবার পেছন দিকে তিনি নজর ফেলতে লাগলেন। কি জানি তার ভয় হচ্ছিল, হয়তো পেছন থেকে কোনো অতর্কিত আক্রমণ আসতে পারে। তিনি সঙ্গের কুড়ুলটা শক্ত করে চেপে ধরে রাখলেন, যদিও জানেন পেছন থেকে বড় সড়ো অতর্কিত হামলা হলে এই কুড়ুল তা ঠেকাতে পারবে না। তবু একমাত্র ভরসা এই কুড়ুলটা। যাই হোক, এইভাবে তারা অনেকটা রাস্তা চলে এলেন। প্রায় 7 মাইল রাস্তা তিনি চলে এসেছেন। এইবার সামনে একটা বাঁক, সেই বাঁকটা ঘুরলেন অতি সাবধানে। ঘোরার পরেই সেখানে নদী, পাহাড়ি নদী, কোশি নদী। এই কোশি নদী সেখানে গভীর খাতের মধ্য দিয়ে প্রবল গতিতে বয়ে চলেছে, আর তার জলের প্রচন্ড আওয়াজ তার কানে। তিনি বুঝলেন জঙ্গল তিনি পেরিয়ে এসেছেন, আর 7 মাইল অতিক্রান্ত, তার একটু বেশি অতিক্রান্ত, আর ওই নদীটা পেরোলেই ওপাশে 8 মাইল গেলেই তার কাঙ্ক্ষিত ছেলের বাড়ির গ্রাম পেয়ে যাবে। সেখানে সবাই অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করে। তখন বাজে বেলা 3টে, মোটামুটি ঠিক সময় পৌঁছে গেছেন। আর এদিকে খিদেতে পেটও জ্বলছে, ওখানে গেলে তো আড়ম্বরে ভালো মন্দ খাওয়া হবে। তারা সেদিন আর ফিরবেন না, পরের দিন একবারে বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর ফিরে আসবেন, এটাই। দুদিকে উঁচু পাহাড়, মাঝখানে গভীর গিরিখাতের মধ্য দিয়ে প্রবল গতিতে সেই নদী বয়ে চলেছে। নদীটা প্রায় 40 ফুট মতো চওড়া। তার যাবার রাস্তাও রয়েছে। যাবার রাস্তা বলতে ওখানে একটা দড়ির ব্রিজ রয়েছে। সেই সময় ইংরেজরা ওই সমস্ত দুর্গম অঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য পাহাড়ের এ মাথা থেকে ও মাথা ছোট ছোট শক্তপোক্ত দড়ির ব্রিজ তৈরি করে রাখছে। এই ব্রিজটি 50 ফুট দীর্ঘ, অর্থাৎ নদীটা পেরিয়ে এ মাথা ও মাথা, এবং 3 ফুট মতো চওড়া। আর তলাটাও দড়ি দিয়ে তৈরি করা, তবে দড়িগুলোর মাঝে কিন্তু ফাঁক আছে। ওই দড়ি ঠিক নির্দিষ্ট জায়গায় পা দিয়ে যেতে হতো, আর ব্রিজটা একটু দুলতো। হঠাৎ আন করা লোক গেলে কিন্তু ভয় পেয়ে যাবে, কিন্তু তাদের তো অভ্যেস। তিনি ওই রাস্তায় এর আগেও 4 থেকে 5 বছর আগে এসেছিলেন। ছেলেটি কিন্তু তিনি বললেন যে তিনি রাস্তা চেনেন। এদিকের জঙ্গলে কোনো বিপদ হলো না, কাজেই তিনি ধরেই নিয়েছেন আর কোনো ভয় নেই, কারণ ওপারে পৌঁছলেই আর মোটামুটি 8 মাইল গেলেই ছেলের বাড়ি পৌঁছে যাবেন। তারা দড়ির দিকে উঠলেন। ছেলেটি আগে আগে যাচ্ছে, তিনি পেছন পেছন। ছেলেটির কাছে সমস্ত জিনিসপত্র রয়েছে। তার কাছে শুধু একটা পুটুলি আছে, যেটার মধ্যে ওই নজর যাতে লেগে না যায় সেই সমস্ত জিনিসগুলো রয়েছে, আর চিঠিটা। ছেলেটা সামনে এগিয়ে যাচ্ছে, তার 2 হাত ধুয়েই দড়ির ওপর সাবধানে পা ফেলে চললেন পণ্ডিত পীতাম্বর শাস্ত্রী। ব্রিজের মাঝামাঝি পেরিয়েও অনেকটা চলে এসেছেন। মোটামুটি তখন আর 15 ফুট মতন বাকি ব্রিজটা পেরোতে। 35 ফুট চলে এসেছেন। হঠাৎ শাস্ত্রীজি লক্ষ্য করলেন ব্রিজটা পেরিয়েই যে চাতালটা রয়েছে তার একটু উঁচু অংশ থেকে কয়েকটা ছোট ছোট মাটির ঢেলা খসে পড়ল। তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন এবং সঙ্গের ছেলেটিকেও দাঁড়াতে বললেন। তার অভিজ্ঞ মন উদাহীন। তিনি ভাবলেন কি, এখানে তো এখন কোনো হাওয়া নেই, এমন কোনো প্রাকৃতিক সমস্যাও নেই, কোনো ঝোড়ো বাতাস নেই, তাহলে এরকম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশে কেন হঠাৎ মাটিটা খসে পড়ল? আর কোথাও তিনি কোনো পাখি বা কোনো প্রাণীকেও দেখছেন না। বিনা কারণে তো খসতে পারে না।
তিনি স্থিরভাবে দাঁড়িয়ে গেলেন ঠিক ব্রিজের শেষ মাথা থেকে 15 ফিট দূরে। তার ভাবনাকে সত্যি করে হঠাৎ সেখানে হাজির হল এক মূর্তিমান বিভীষিকা, এক বিশাল বাঘ। বাঘটা খুব রোগা এবং বুড়ো। তিনি লক্ষ্য করে দেখলেন তার দাঁতগুলো ক্ষয়ে গেছে এবং একটি চোখ ছানি পড়ে গেছে। অর্থাৎ বাঘটি অশক্ত, দুর্বল এবং বৃদ্ধ। কিন্তু তিনি ভালো করে জানতেন যে এই বাঘগুলোই মানুষের পক্ষে সব থেকে ভয়ঙ্কর। কারণ বাঘ যদি হয় শক্তপোক্ত এবং কোথাও কোনো আঘাত না থাকে, তো মানুষের পক্ষে সাধারণত সেই বাঘ নিরাপদ হয়। চট করে তারা মানুষ থেকে হয় না, তারা অন্য জন্তু শিকার করে খায়। কিন্তু এই অশক্ত, দুর্বল এবং বা আঘাতপ্রাপ্ত এইসব বাঘগুলোই হয় বড় বড় মানুষ থেকে এবং মানুষের জন্য ভয়ঙ্কর প্রাণঘাতী। এই বাঘটি বৃদ্ধ, অশক্ত বলে এ অন্য কোনো শিকার করার সামর্থ্য এর নেই, তাই একমাত্র সহজ শিকার মানুষ। এবং সে মানুষ থেকে বলেই কিন্তু চুপচাপ আড়ালে ওঠতে বসেছিল। সে হয়তো অনেক আগেই লক্ষ্য করেছিল তাদেরকে, জঙ্গলের রাস্তাতেই সে হয়তো লক্ষ্য করেছিল, কিন্তু উপযুক্ত সুযোগ পায়নি এবং তারা অতি সতর্ক থাকায় বাঘ আগেই কোনো স্থান দিয়ে নদী পার হয়ে ব্রিজের উল্টো দিকে অপেক্ষা করছিল তাদের জন্য। আমি আগেও বলেছি, বাঘ অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত চতুর, অত্যন্ত ধূর্ত প্রাণী, চাই কি মানুষের থেকেও বেশি। তাই সে আগে ভাগে এসে জায়গা বেছে অপেক্ষা করছিল। সে ফাঁদ পেতেছিল। ফাঁদটা কিরকম? দড়ির ব্রিজের। সে তাদের আগেই আক্রমণ করেনি, কারণ তারা তাহলে পিছু হটে উল্টো দিকে পালিয়ে যেতে পারতেন। তাদের আসতে দিয়েছে প্রায় শেষ সময়, যখন আর তাদের পিছু হটে পালানোর রাস্তা নেই, অর্থাৎ পেছন দিকে যাওয়ার রাস্তা বন্ধ আর নিচে গভীর খরস্রোতা কচি নদী, পড়লে সাথে সাথেই মৃত্যু। ঠিক সেই সময়টাকে সে বেছে নিয়েছিল এবং নিশ্চল নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে আছে। তার কিন্তু আক্রমণ করার কোনো ব্যস্ততা দেখা যাচ্ছে না। এইসব সময় যখন দেখে যে শিকার ফাঁদে পড়েছে, বন্দি, তখন কিন্তু কোনো বাঘই তাড়াহুড়ো করে না, খেলিয়ে খেলিয়ে শিকারকে সে তোলে। এখানেও ঠিক না। এই বাঘ জানে যে তাদের পক্ষে পিছু হতে দড়ি ব্রিজ পেরিয়ে, এতটা ব্রিজ পেরিয়ে পালানো সম্ভব নয়, আবার নিচে লাফ মারাও সম্ভব নয়। কাজেই তারা বন্দি। সে শুধু অপেক্ষা করছে, তাদের আসতেই হবে এবারে। এই দৃশ্য দেখে ওই তরুণ ছেলেটি তো ভয় ঠক ঠক করে কাঁপতে গেল। তিনি দেখছেন যে ছেলেটি প্রচন্ড ঘেমে যাচ্ছে এই ঠান্ডাতেও এবং ঠক ঠক করে কাঁপছে। আর এটাও লক্ষ্য করলেন যে তার হাতের যে সমস্ত জিনিস নিচে বহন করছিল উপহার সামগ্রী, সেগুলি এক এক করে নিচে কোশি নদীতে পড়ে গেল এবং কোশি নদীতে থাকা পাথরের ওপর গিয়ে সেগুলো লাগলো। তিনি বুঝতে পারলেন হাঁড়ি কুড়ি সব পড়ে গেল। তিনি ছেলেটিকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বললেন। এদিকে বাঘ চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় ছেলেটি হঠাৎ তার কাছ থেকে কুঠারটি চাইল। তিনি বললেন, কেন? কুঠার দিয়ে তুমি কি করবে? ছেলেটি প্রচন্ড রেগে গিয়ে ধমকের সুরে পণ্ডিত পীতাম্বর শাস্ত্রীকে বলে উঠল, দিন না কুড়ুলটা, আমার দরকার। তা কি আপনার জন্য এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঘরে ওই জানোয়ারটার হাতে মরবো? আমাকে একটা শেষ চেষ্টা তো করতে দেবেন। শাস্ত্রীজি তখন কুড়ুলটি তার হাতে তুলে দিলেন। ছেলেটি বোকার মতন কুড়ুলটি বাঘের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। কুড়ুলটি বাঘটির সামনে এসে পড়ল, কিচ্ছু হলো না। এই বাঘের কাছে এই একটা কুড়ুল ছোড়ায় তার কিচ্ছু যায় আসেনি। যে বাঘকে কাবু করতে বড় বড় শিকারীদের বুলেটও যথেষ্ট নয়, সঠিক জায়গায় সঠিকভাবে লাগাতে না পারলে কোনোদিন কোনো বাঘকে ঘায়েল করা যায় না, সেই বাঘকে কিনা দূর থেকে 15 ফুট দূর থেকে একটা কুড়ুল ছুঁড়ে তাকে তাড়ানো যায়? আর সে তো মানুষের রক্তের স্বাদ পেয়েছে, সে ফাঁদ পেতে বসে আছে, সে কেন সেখান থেকে যাবে? এর ফল হলো ভীষণ রকম ভয়াবহ। বাঘটি তীব্র গর্জন করে উঠলো এবং গর্জন করতে করতে সে আরো 2-3 পায়ে গিয়ে এলো। এখন বাঘের সঙ্গে তাদের দূরত্ব কমে দাঁড়ালো মাত্র 12 ফুট। অর্থাৎ বাঘ এখন যে কোনো সময় দড়ির ব্রিজে চড়ে আসতে পারে। এখন একমাত্র রাস্তা পেছন। কিন্তু নিচের দিকে তাকালেই রক্তহীন হয়ে আসছে প্রচন্ড বিক্রমে কোশি নদী সেখান দিয়ে বয়ে চলেছে।
নিচে লাফানো মানে সাথে সাথে মৃত্যু, অর্থাৎ সামনেও মৃত্যু, নিচেও মৃত্যু, পেছনে। বড় ফাঁদে পড়ে গেছেন পণ্ডিত পীতাম্বর শাস্ত্রী এবং তাঁর চাকরের পুত্র। তখন পীতাম্বর শাস্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, আর কোনো রাস্তা নেই, আর ফেরা যাবে না। এই মুহূর্তে একমাত্র তার অভিজ্ঞতা এবং তার বুদ্ধি ভরসা বাঁচা। তখন তিনি একটা চিন্তা করলেন। হঠাৎ তার মাথায় এলো, তার সঙ্গে যে পুটলিতে জিনিসগুলো আছে সেটিতে মেয়ের মা বলে দিয়েছিল এমন কিছু আছে যাতে নজর না লাগে। তিনি জিজ্ঞেস করেছিলেন এর মধ্যে কি আছে, তাতে মেয়ের মা উত্তর দিয়েছিল, আপনি তো অভিজ্ঞ মানুষ, আপনি তো এইসব লাইন নিয়েই আছেন, আপনি খুব ভালো করেই জানতে পারবেন যে এর মধ্যে কি থাকতে পারে। সঙ্গে সঙ্গে তিনি পুটলিটা খুললেন এবং ছেলেটিকে বললেন, তোমার সঙ্গে লাঠিটা দাও। ছেলেটি বললো, কেন? তিনি বললেন, তুমি ওটা দাও, কখন তুমি ওটাও ছুঁড়ে বসবে আমাদের শেষ অস্ত্র। বাঘ তখন স্থির ভাবে তাকিয়ে আছি তাদের দিকে। তার ইচ্ছে এক পা করে ব্রিজের উপর উঠে আসে, কিন্তু সেটাও সে করছে না, কারণ সে জানে সে শুদ্ধ যদি ব্রিজের উপর উঠে আসে তাহলে এই দড়ি ছিঁড়েও পড়তে পারে, অথবা ওই ব্রিজ থেকে, ওই দোদুল্যমান ব্রিজ থেকে মানুষ পড়ে আবার পেছন দিক দিয়ে ফিরে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই সে অপেক্ষা করছে তাদের নদী পেরিয়ে পারে ওঠা পর্যন্ত। পণ্ডিতজি দেখলেন ওই পুঁটলিতে রয়েছে বেশ কিছু সর্ষে, একটা হাঁড়ি, মাটির হাঁড়ি ভর্তি গাওয়া ঘি, আর রয়েছে বেশ কিছু কর্পূর। এগুলো তিনি লক্ষ্য করবেন। তিনি ছেলেটির কাছ থেকে লাঠিটি চেয়ে নিলেন। মাথায় তার একটি পাগড়ি ছিল, সেই পাগড়িটিকে তিনি ওই লাঠির মাথায় জড়ালেন ভালো করে এবং ঘিয়ের হাঁড়ির মধ্যে ডুবিয়ে নিলেন। এইবার বাকি ঘি সমেত হাঁড়িটা ছুঁড়ে মারলেন বাঘের দিকে। তিনি লক্ষ্য করেছিলেন ওই ব্রিজ আর বাঘ এই দুটোর মাঝখানে একটা শুকনো ঘাস জমি রয়েছে। সঙ্গে সঙ্গে ওই হাঁড়িটা বাঘের সামনে গিয়ে পড়লো, আর একটা আওয়াজ হলো ধপ করে, আর হাঁড়িটা, মাটির হাঁড়ি ভেঙে ঘিটা চারিদিকে ছড়িয়ে পড়লো। কিছুটা বাঘের গায়েও পড়লো আর কিছুটা চারিদিকে ছড়িয়ে পড়লো। এই বিজাতীয় গন্ধে বাঘটা হঠাৎ থমকে দাঁড়ালো। সে ব্রিজের দিকে আর না গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। সে গা চাঁটতে লাগলো, কি যেন একটা স্বাদ, কি যেন একটা গন্ধ। আর ঠিক এই মুহূর্তে পণ্ডিতজি সেই ঝুলিতে থাকা কর্পূরের টুকরোগুলোকে ছুঁড়ে দিলেন ওই ঘাস জমিতে। এবার শলাকার সাহায্যে সঙ্গে সঙ্গে ওই লাঠির মাথায় যে পাগড়ি খুলে কাপড় দিয়ে মশালটা বানিয়েছিলেন সেখানে আগুন ধরিয়ে দিলেন এবং ছুঁড়ে দিলেন ওই ঘাস জমিটাকে। দাও দাও করে জ্বলে উঠলো ঘাস জমিতে, কারণ সেখানে টাটকা ঘি এবং তাকে সঙ্গ দিয়েছে এই কর্পূরগুলো। কাজে এই ঘাস জমি, শুকনো ঘাস জ্বলে উঠতে সময় নিল। এই মুহূর্তে এই ব্রিজের মধ্যে তাঁরা আর উল্টো দিকে বাঘ, এই দুয়ের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ালো ওই আগুন। আগুনকে বাঘ সবসময় ভয় পায়। সে আর এক পাও এগোলো না তো বটেই, বরং দু পা পিছিয়ে দাঁড়ালো এবং প্রচন্ড গর্জন করতে লাগলো। ঠিক এই সময় পণ্ডিতজি ওই পুটুলিতে থাকা বেশ কিছু শুকনো লঙ্কা ছিল, সেগুলোকে নিয়ে ছুঁড়ে দিলেন আগুনের উদ্দেশ্যে। যেই লঙ্কাগুলো আগুনের মধ্যে পড়লো, সাদা ধোঁয়ায় ঢেকে গেল এবং তারা সঙ্গে সঙ্গে নিজেদের চোখ মুখ ঢেকে নিলেন ভালো করে, কারণ এর সঙ্গে যোগ হলো শুকনো লঙ্কার ধোঁয়ার প্রচন্ড ঝাঁঝ এবং চোখ জ্বালা পোড়া করা একটা আবহাওয়া। বাঘের নাকেও এই গন্ধ গেল, তার চোখেও এই শুকনো লঙ্কা পোড়া ধোঁয়া ঢুকতে লাগলো। বাঘ আর স্থির হয়ে থাকতে পারছে না, সে ছটফট করছে, সে এদিক ওদিক করছে। কি করে এই মানুষগুলোকে ধরা যায় সে আর বুঝে উঠতে পারছে না। পণ্ডিতজি বললেন, এই সুযোগ, বাঘ এখন এই মুহূর্তে ব্রিজে উঠে আসতে পারবে না। আমরা এক পা করে পেছোতে পেছোতে ব্রিজের পেছন দিক দিয়ে গিয়ে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাতেই আমাদের ফেরত যেতে হবে। তিনি ছেলেটিকে বললেন, পেছন ঘুরবে না, অর্থাৎ যতই আগুন জ্বলুক, বাঘ আসতে না পারুক, বাঘের দিকে পিঠ দেখাবে না। বাঘের দিকে চোখে চোখ রেখে এক পা করে পেছন দিক দিয়ে পেছোতে পেছোতে আমরা যাব। তবে হ্যাঁ, খুব সাবধান, একটুখানি নিচের দিকে তাকাবে যে দড়ির ঠিক ঠিক জায়গায় যেন পা পড়ে,
পা যদি ফাঁকে পড়ে তাহলে কিন্তু আটকে যাব এবং শূন্যে ঝুলতে হবে। এইভাবে তারা একটু একটু করে আবার 35 ফুট দড়ির ব্রিজ বেয়ে বেয়ে পেছন দিকে চলে এলেন। ওদিকে তখন আগুন জ্বলছে। তারা আর সেদিকে অপেক্ষা না করে তাড়াতাড়ি করে এবার পাড় ধরে যেতে লাগলেন। তিনি জানতেন, পণ্ডিত পীতাম্বর শাস্ত্রী জানতেন যে এই নদী ঠিক কোন জায়গায় একটু সরু। তিনি জানেন যে বাঘও সেটা কিন্তু জানে। তারা তাড়াতাড়ি করে পাহাড়ের ঢাল বেয়ে নেমে বেশ খানিকটা রাস্তা, প্রায় মাইল খানেক সোজা গেলেন। যে এক জায়গায় দেখলেন নদীটা অনেকটা সরু এবং সেখানে জল আছে অনেকটা, এক কোমরের একটু বেশি, ঠান্ডা জল, বরফ ঠান্ডা জল, কিন্তু উপায় নেই, সেই জলে নেমে পড়লেন এবং পাথরের খাঁজে পা দিয়ে অপর পারে পৌঁছে গেলেন। তিনি ভয় পাচ্ছিলেন হয়তো বা বাঘটাও তাদের অভিসন্ধি বুঝে আগে ভাগেই সেখানে পৌঁছে যায়, কিন্তু না, বাঘের এত চোখ জ্বালা করেছে যে বাঘ কিন্তু ঘটনাটা বুঝতে পারেনি যে তারা পেছন দিকে গিয়ে ওই রাস্তা ধরেছে। যদি বুঝতে পারতো হয়তো সেই রাস্তায় নিত। এবার তারা তাড়াতাড়ি করে পা চালিয়ে বাকি রাস্তাটুকু পেরিয়ে গ্রামের দিকে যাচ্ছেন, কিন্তু পীতাম্বর শাস্ত্রীর কাছে আর সে চিঠিটা নেই। নদীর প্রবল স্রোতে সেই চিঠি ভিজে সে পুরো নষ্ট হয়ে গেছে। তিনি সেটা ফেলে দিলেন। আর তো সেটা কোনো কাজে লাগবে না, পড়া যাচ্ছে না। এখনকার মতন তো ডট পেনের কালি নয় যে সে কালি থেকে যাবে। তখনকার দিনে ছিল ওই দোয়াতের কালি, পাখের কলম দিয়ে লেখা হতো, জল লাগার সাথে সাথে সে মিশে যাবে, তার কোনো অস্তিত্ব নেই। কি আর করবেন? দেখছেন গ্রামের ঠিক বাইরে পাত্রপক্ষের লোক এসে দাঁড়িয়ে আছে, আর ঘটনাচক্রে তখন সূর্য ডুবে গেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। তিনি প্রমাদ গুনলেন, এ বিয়ে আর হবে না, কারণ রীতি অনুযায়ী সূর্য ডোবার আগে সেই চিঠি পৌঁছে দিতে হবে। কিন্তু গ্রামের লোকেরা, পাত্রপক্ষের বাড়ির লোকেরা তাদেরকে সাদরে অভ্যর্থনা জানিয়ে তাদের বাড়িতে নিয়ে গেলেন। তিনি সমস্ত ঘটনা বললেন। তার কাছে সমস্ত ঘটনা শুনে পাত্রের বাবা তাদের বললেন, কোনো চিন্তা নেই, আপনারা যে এসে পৌঁছেছেন এটাই যথেষ্ট, চিঠির কোনো প্রয়োজন নেই। যে আপনাকে দেখে, শুধু আপনি যে এসেছেন এইভাবে দেখে আমি এটাই স্থির করেছি যে আমার ছেলের বিয়ে আমি ওই গ্রামে দেব, কারণ যে গ্রামে পণ্ডিত পীতাম্বর শাস্ত্রীর মতন এই রকম একজন সাহসী এবং এই রকম একজন বুদ্ধিমান লোক বাস করেন, সেই গ্রামের মেয়ে কত ভালো হতে পারে এবং সেই গ্রামের সঙ্গে আত্মীয়তা করলে আমরা কত উপকৃত হতে পারি, সে আমি এখনই বুঝতে পেরেছি। কাজেই যে গ্রামে এরকম চরম সাহসী এবং চরম বুদ্ধিমান মানুষ আছেন, প্রবল বিপদেও যিনি সাহস হারান না, সেই গ্রামের সঙ্গে আত্মীয়তা করতে আমরা উন্মুখ। চিঠি পাই আর না পাই, কাল সকালে বর সহ বরযাত্রী নিয়ে আমি বরকর্তা ওই গ্রামে পৌঁছে যাব। তাহলে দেখুন, শুধু নিজের উপস্থিত বুদ্ধির জোরে দুটি প্রাণকে তো তিনি বাঁচালেনি, সঙ্গে এই বিয়েটাও পাকা করে দিলেন। কারোর সঙ্গে কারোর দেখা নেই, সাক্ষাৎ নেই, অথচ তখনকার দিনের লোক কত সরল, সাদাসিধে এবং বিশ্বাসযোগ্য ছিল যে তারা এই বিয়েতে কোনো আপত্তি করলেন না। তাহলে আমার বলার গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাহলে আসি, নমস্কার, আবার আসবো পরের ভিডিও।